প্রবাবিলিটি সেগুলো কিন্তু আস্তে, 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 আস্তে তোমার কমে যাবে। সেটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু টু ইউজ দ্য এআই টুলস। মানে এআই আমাদেরকে সুবিধা করে দিচ্ছে ঠিকই, কিন্তু যদি অনেক বেশি পরিমাণে আমরা ডিপেন্ড করে ফেলি, তাহলে নিজেদের যে ইন্টেলেকচুয়াল ব্যাপারটা সেটা আমরা হারিয়ে ফেলব। এরপর আরেকটা পার্ট দেখো, রিসার্চ মিসকন্ডাক্ট। হ্যাঁ, রিসার্চ মিসকন্ডাক্ট বলা হচ্ছে মানে কি, কি আমরা ভুল কাজ করে থাকি। বলছে রিসার্চ মিসকন্ডাক্ট এনকম্পাসেস ভেরিয়াস আনএথিক্যাল বিহেভিয়ার such as fabrication. Fabrication মানে কি বলছে, fabrication involves the invention of data or result that do not exist. মানে এই যে বললাম যেটা না, যে তোমাদেরকে বলা হলো যে হিমোগ্লোবিন ইয়ে করো, মেজার করো একটা গ্রামে গিয়ে, তোমরা কি করলে এমন একটা ডেটা দিলে, মনে করো গ্রামে 100 জন মানুষ আছে, তোমরা কি করলে একটা গ্রামে গেলে এক জায়গায় বসে 100 জনের আরবিটারি নাম লিখে ফেললে কাগজে, আর তার পাশে আর একটা কালামে আরবিটারি তুমি হিমোগ্লোবিনের ভ্যালুগুলোকে বসিয়ে দিলে। এসে তুমি ধরো সুপারভাইজারকে বলছো, তার মানে তুমি একটা ডেটা এনে দিচ্ছ, তোমার সুপারভাইজার কি জানছে যে মাই স্টুডেন্ট আর ডিড দিস পার্টিকুলার জব অ্যান্ড দে সাবমিটেড দিস পার্টিকুলার ডেটা। তো এই যে ধরো ডেটাটা স্যার তোমার ম্যাডাম বা স্যার যাই হোক পেয়ে গেলেন, তো সেখানে কি করা আছে, যে ধরনের আর কি আমরা ভুল করছি সেটাকেই বলা আছে ফ্যাব্রিকেশন অফ ডেটা। ঠিক আছে, দ্যাট শুড নট বি ডান। এটা করবেও না তোমরা, তাই না? তোমাদেরকে দায়িত্ব দিলে তোমরা তো অনেস্টে যাবে গিয়ে ডেটা নিয়ে কাজটা করবে, সেটা এক্সপেক্টেড। আর একটা বলছে ফলসিফিকেশন অফ ডেটা। মানে এই দুটো খুব সিরিয়াস ইস্যু, ফেব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন। ফলসিফিকেশন দেখো বলছে এন্টেলস ম্যানিপুলেটিং অর অল্টারিং ডেটা টু ফিট এ ডিজায়ার আউটকাম। মানে এখানে কি আছে দেখো, এই ডেটাটা যে পুরোপুরি এক্সিস্ট করবে না তা না, ফলসিফিকেশনের মধ্যে এক্সিস্ট করবে না বলছে না। কি বলা হচ্ছে, বলছে যে যে ডেটা আছে, মনে করো তুমি রিয়েল একটা হয়তো সার্ভে করে হিমোগ্লোবিনের চার্ট তুমি পেয়েছো সেই ভিলেজে গিয়ে, ২ বছর পরে তোমার সুপারভাইজার আবার বললো বা মাস্টারমশাইরা বললেন যে আবার যাও ভিলেজে গিয়ে আবার টেস্ট করে নিয়ে আসো। তখন কি হচ্ছে, যখন আমাদের যদি যদি ধরো অনেস্টলি না কাজ করো, তখন তোমরা কি করবে, যে প্রিভিয়াস ডেটাটা মনে করো সেই ল্যাবে পেয়ে গেছো, সেই টিচারের কাছ থেকে সেই প্রিভিয়াস ইয়ারের রেজাল্টটা পেয়েছো। তখন অ্যাকচুয়ালি মেজারমেন্ট না করে আমরা কি করলাম, যত ভ্যালুজ আছে তার উপরে ধরো 1 অ্যাড করে দিলাম, বা 1 সাবট্রাক্ট করে দিলাম, বা 2 হয়তো অ্যাড করলাম, মানে কিছু একটা ভ্যালু অ্যাড বা সাবট্রাক্ট করে একটা টেবিল বানিয়ে তোমার কনসার্ন টিচারকে দিয়ে দিলে। তো তাকেই বলা হচ্ছে যে অল্টারেশন অফ দ্য ডেটা অর ম্যানিপুলেশন অফ ডেটা, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ফলসিফিকেশন। ৩ নাম্বার বলছে প্লাগারিজম। এই প্লাগারিজম ইস্যুটা এখন খুব সিরিয়াস। মানে আমরা কি করি, অন্য কেউ লিখে টিখেছে একটা পুরো পেপার, লেখা টেখা আছে, ডেটা আছে, সমস্ত কিছু দেখে টেখে কাট পেস্ট করে আমি আবার একটা আমার আর্টিকেল লিখে ফেললাম। তো তাকে বলা হচ্ছে প্লাগারিজম। মানে উপরের দুটো হচ্ছে যে একটা সিরিয়াস ইস্যু রিগার্ডিং দ্য ডেটা বেসিক্যালি, আর লাস্ট এটা প্লাগারিজম মানে হচ্ছে রিগার্ডিং দ্য কন্টেন্ট অফ দ্য পেপার। মনে করে কেউ একটা পেপারে লিখেছে, তার যে ইন্ট্রোডাকশন আছে তুমি দেখে দেখে সেম ইন্ট্রোডাকশন লিখে দিলে। সেইগুলো ডিটারমিন করার এখন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সাহায্যে আমরা তোমার প্লাগারিজম টেস্ট করতে পারি। তো এই তিনটে হচ্ছে আমাদের রিসার্চ মিস কন্ডাক্টের মধ্যে পড়ে। ফ্যাব্রিকেশন অফ ডেটা মিন্স নন এক্সিস্টেন্স ডেটার কথা বলা, ফলসিফিকেশন মিন্স ডেটা ম্যানিপুলেশনের কথা, আর প্লাগারিজম মিন্স হচ্ছে ডু নট ইউজ দ্য কাট অ্যান্ড পেস্ট টেকনিক, মানে চুরি না করা আর কি। এখানে দেখো ফলসিফিকেশনটা আরেকটু ডিটেলস বলার চেষ্টা করা হয়েছে। বলছে ফলসিফিকেশন মিন্স ম্যানিপুলেটিং রিসার্চ প্রসেসেস অর ডেটা সাচ দ্যাট দ্য রেজাল্ট আর মিস রিপ্রেজেন্টেশন। কি কি এক্সাম্পল বলছে, অল্টারিং নিউমেরিক্যাল রেজাল্ট টু ফিট এ পার্টিকুলার হাইপোথেসিস। তুমি ডেটাকে এমন ভাবে লিখে ফেললে যে তুমি যে এক্সপেক্ট করছো যে আমার গবেষণা থেকে এরকমের রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা এক্সপেরিমেন্ট করছি তাহলে দেখা যাচ্ছে যে তুমি যেটা গেস করছো তোমার এক্সপেরিমেন্ট থেকে সেটা পাওয়া যাচ্ছে না। এরকম যদি হয় তখন তুমি কি করলে, একটু ম্যানিপুলেট করে টোরে ডেটাগুলোকে ম্যানিপুলেট করলে, করে বললে আমি এক্সপেরিমেন্ট থেকে এই ডেটা পেয়েছি এবং আমি যা এক্সপেক্ট করছি সেটা ম্যাচ করে গেল। তো সেটা হচ্ছে এক ধরনের ফালসিফিকেশন, মানে এক্সিস্ট করছে না বাট উই আর ডুইং দিস থিংস, সরি মানে ম্যানিপুলেট করে ফেলছি ডেটাকে। তারপরে বলছে দেখো মডিফাইং গ্রাফস ইমেজেস অর স্ট্যাটিস্টিক্যাল আউটপুট। মানে সেখানেও তাই, আমার টার্গেট আছে যে আমি রিসার্চ করে এই আউটপুটটা পেতে পারি, সেখানে তোমার তো হয়তো রিচ করছে না, কিন্তু তুমি হয়তো তোমার সুপারভাইজারকে বা স্যারকে বোঝানোর জন্য তুমি ওই ছবি টবি যা আছে কিছুটাকে চেঞ্জ ফেঞ্জ করে দিলে, তো সেটাও হতে পারে ফলসিফিকেশন। তারপরে দেখো ৩ নম্বর বলছে অমিটিং ডেটা পয়েন্টস ডু নট সাপোর্ট দ্য এক্সপেক্টেড আউটকাম।
এবার তুমি ধরো যে ডেটাটা পেয়েছো সেটাতে দেখা যাচ্ছে তুমি যে এক্সপেক্ট করছো যে এই ধরনের আউটপুট পাওয়া যেতে পারে সেটা যদি ম্যাচ না করে তাহলে যে ডেটাগুলোতে গন্ডগোল করছে সেগুলোকে বাদ দিয়ে দিলে। মানে এরকমের যদি হয়, ধরো আমি তোমাদের এই যে ক্লাস নিচ্ছি, নিয়ে একটা এক্সাম নিলাম, ঠিক আছে? এক্সাম নেওয়ার পরে দেখা গেল যে ৪-৫ জন স্টুডেন্ট ফেল করে গেল। কিন্তু আমি ধরো আমার ইউনিভার্সিটির অথরিটিকে বললাম, "না, আমি খুব ভালো পড়িয়েছিলাম। আমার স্টুডেন্টরা সবাই ভালো শিখেছে, সবাই পাস করে গেছে।" এই সবাই পাস করছে বলতে গেলে আমাদের কি করতে হবে? যে ৪-৫ জন ফেল করে গেছে, তাদের ডেটাটাকে বাদ দিয়ে আমাদেরকে বলতে হবে, রিপোর্ট দিতে হবে। তাই না? ধরো ইউনিভার্সিটি অথরিটি যদি বলে, "তাহলে দেখাও তোমার স্টুডেন্টে কে কি কত মার্কস পেয়েছে।" তাহলে আমি কি করব? না তো যে ৪-৫ জন ফেল করে গেছে, তাদেরকে আমি ড্রপ করে দেব। দিয়ে বাকি যতজন আছে তাদের রেজাল্টটাকে দিয়ে দেব। তাহলে কি হবে? অথরিটি জানবে, হ্যাঁ, এই তো সবাই পাস করে গেছে, ভালো, ভালো মার্কস পেয়েছে। তো এইগুলো হতে পারে আরকি। ম্যানিপুলেটিং রিসার্চ মিস হচ্ছে, এই ধরনের পসিবিলিটিস আমরা করি। এখন এইগুলো যদি আমরা করি তাহলে কি হবে? এটা তো সবাই তো জানছো যে এটা ডিসহনেস্ট কাজ করা হচ্ছে। ফলস ডেটা নিয়ে আমরা কাজ করছি, ম্যানিপুলেট করে আমরা কাজ করছি। তো তার মানে কি হবে? যে তোমার রিসার্চ যে আউটপুটটা হবে, যে কনক্লুশন হবে সেটা কি হবে? ভুল হবে। সেটা দেখো বলা আছে দ্য ইমপ্যাক্ট হচ্ছে falsification destroy the credibility of research and mislead future researcher. তোমার যারা ভবিষ্যতে কাজ করবে, তোমার ওই রিসার্চ আউটপুট দেখে যারা ভবিষ্যতে কাজ করবে, তারা মিসলিড হয়ে যাবে। মানে ভুলভাল একটা ডিরেকশনে তুমি তাকে পাঠিয়ে দিচ্ছ। তারা ধরে নেবে যে তোমার রিসার্চটা কারেক্ট, তার উপর বেস করে আবার যদি ফার্দার এগোই, তখন পুরোটাই আবার ভুল হয়ে যাবে। তো সেইটা একটা ডেঞ্জারাস ইস্যু হয় আরকি falsification এর জন্যে। আর যদি আমাদের ফ্যাব্রিকেশন বলো, তাহলে ফেব্রিকেশন করলে কি বলছে? ফেব্রিকেশন মিন্স মেকিং আপ ডেটা, রেজাল্টস, এক্সপেরিমেন্ট অর অবজারভেশন অ্যান্ড রিপোর্টিং দেম অ্যাজ রিয়েল। মানে তুমি নিজের মতো করে, মানে ডেটা আদৌ এক্সিস্ট করে না, এক্সপেরিমেন্ট তুমি করোইনি, না করে মানে একটা রিয়েল তোমার ডেটা বলে তুমি একটা লিখে তুমি সাবমিট করছো। বুঝতে পারছো? যে ফেব্রিকেশন যেটা আগে বলছিলাম, এখানে অর্ডারটা আগে পরে আছে ওই ৩ টে লিস্টের মধ্যে। যে ফেব্রিকেশন মিন্স মেকিং আপ ডেটা, মানে ডেটাকে তুমি তৈরি করছো, রেজাল্ট তুমি তৈরি করছো, এক্সপেরিমেন্ট তুমি বানাচ্ছ এবং অবজারভেশনও তুমি নিজে, নিজে বানিয়ে ফেললে। উইথআউট দ্য ইওর এক্সাক্ট ডেটা অর এক্সাক্ট থিংস অ্যান্ড রিপোর্টিং দেম অ্যাজ রিয়েল। মানে তুমি নিজের মতো করে বানাচ্ছ, সেটাকে বলছো না দিস ইজ দ্য রিয়েল ডেটা। তো সেটা হচ্ছে ফ্যাব্রিকেশন আগে বললাম, এবং তার এক্সাম্পল কি? ক্রিয়েটিং ডেটা সেট দ্যাট ওয়্যার নেভার কালেক্টেড। মানে তুমি কালেক্ট করেনি কখনো, সেটাও একটা ডেটা সেট তুমি বানিয়ে ফেলতে পারো। রিপোর্টিং এক্সপেরিমেন্ট অর সিমুলেশনস দ্যাট ওয়্যার নট পারফর্ম। রিপোর্ট করে দিচ্ছ আমি এই এক্সপেরিমেন্ট করেছি বাট করোনি। ইনভেন্টিং প্রুফ স্টেপস অর থিওরেমস উইথআউট ম্যাথমেটিক্যাল ভ্যালিডেশন। মনে করো আমরা একটা বলে দিলাম যে এই থিওরেম আমি একটা আবিষ্কার করেছি, কিন্তু তার প্রুফ টুফ কিচ্ছু করনি, বা গোজামিল দিয়ে একটা প্রুফ করে তুমি সাবমিট করছো যে হ্যাঁ আমি এটা করেছি। তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে একটা স্ট্রং ব্যাপার থাকে, যে কোনো থিওরেম যদি থাকে তাহলে যদি প্রুফ থাকে, সে প্রুফটা চেক করে বোঝা যায় যে হ্যাঁ এটা কারেক্ট আছে কি নেই। সেই জন্য ম্যাথমেটিক্সে যদি কেউ ভেরিফিকেশন করে তাহলে বুঝতেই পারবে যে ওয়েদার দ্য থিওরেম ইজ ট্রু অর ফলস। এরও ইম্প্যাক্ট কি একই ধরনের হবে। তুমি যদি ভুলভাল ডেটা নিয়ে, ডেটা এক্সিস্ট করছে না অথচ ম্যানিপুলেট করছো, তৈরি করছো, সেই জন্য বলছে ফেব্রিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ভায়োলেশন অ্যান্ড পার্মানেন্টলি ড্যামেজ সায়েন্টিফিক ট্রাস্ট। ঠিক আছে? মানে তুমি এক্সপেরিমেন্ট করছো না, কিচ্ছু করছো না, না করে যদি বলে দাও, তাহলে পুরো যে বিশ্বাস সেটা হারিয়ে যাবে। হুম? তো সেটা হচ্ছে তোমার ধরো মানে আরেক ধরনের মানে ডেঞ্জারাস ইস্যুস। সবগুলোই ডেঞ্জারাস, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা ডেঞ্জারাস ইস্যুস ফর দ্য ইয়োর, সরি, আমাদেরটা হচ্ছে আবার কে যেন জয়েন করলে মনে হলো, না কেটে গেল না কি হলো না, আচ্ছা তো আচ্ছা, অত কিছু করার নেই, ১০০ জনই আছো। ওটা কি হলো আবার? এবার প্লাগারিজম কি জিনিস দেখো। প্লাগারিজম ইজ ইউজিং সামওয়ান এলস আইডিয়া। খুব ভালো করে শোনো। প্লাগারিজম মিনস ইউজিং সামওয়ানস আইডিয়া, ওয়ার্ডস or result without proper citation. মনে করো কেউ হয়তো একটা পেপার লিখে ফেলেছে, একটা গবেষণা পেপার তৈরি করে ফেলেছে। যেমন ধরো আমাদের যারা পিজি পড়ছো তারা কি করবে, দেখবে কোনো না কোনো সেমিস্টারে তোমাদের প্রজেক্ট আছে। জেনারেলি সেকেন্ড ইয়ারে দেখবে প্রজেক্ট আছে, আইদার তোমার সেকেন্ড ইয়ারে ফার্স্ট মানে থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টারে, ডিপেন্ড করছে কোন কোন ডিপার্টমেন্টের আছে। তো আমাদের যেমন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের আমাদের করেছি তোমার হচ্ছে
আচ্ছা ১ মিনিট থামো তো একটু ফোনটা একটু ধরে নিই আরকি, হুম? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। তো শুনতে পাচ্ছ কি? আমি মানে মিউট করে ফেললাম না কি করলাম? শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে। তো প্লাগারিজমটা এখন খুব সিরিয়াস ইস্যুস। মানে বেসিক্যালি বলা হয় না কপি পেস্ট। তো সেটাই বলছে দেখো someone's ideas কে যদি আমরা কপি করি, কোন ওয়ার্ডস যদি নিয়ে নিই, কিছু রেজাল্ট যদি নিয়ে নিই উইথআউট প্রপার সাইটেশন। তো এইখানে একটাবার আমাদের ভাবনা আছে যেটা ভুল ভাবনা। মনে করো তুমি একটা পেপারে যা লিখেছে তার ধরো 50% তুমি কপি করে নিজের পেপারে ঢুকিয়ে দিচ্ছ। কিন্তু তুমি বলছো তুমি যখন পেপারটা লিখেছো লাস্টে রেফারেন্স এর মধ্যে বলে দিলে যে we are taking some বা রেফারেন্সে সেই পেপারটাকে দিয়ে দিচ্ছ, লিখে দিচ্ছ। তুমি ভিতরে একটা লিখে দিলে যে we are taking the idea from this paper বলছো, তাকে সাইট করে দিচ্ছ। মানে বলছো প্রপারলি অ্যাকনলেজ করছো। কিন্তু তার মানে এটা দাঁড়ায় না যে তোমার রিসার্চটা তোমার হলো তাহলে। মানে কারো একটা ধরো পেপারের 50% তুমি নিয়ে নিলে, নিয়ে তুমি পেপার যদি লিখে দাও, তার মানে কি হচ্ছে ওখান থেকে তো তুমি কপি করে নিচ্ছ। যদিও তুমি বলছো যে আমি অমুক জায়গা থেকে নিয়েছি, কিন্তু কত পার্সেন্ট নিয়েছো তার ইনফরমেশন সেটা বলছো না। বলছো যে আমি নিয়েছি অতএব তাকে আমি অ্যাকনলেজ করছি বা আমি রেফারেন্সে দিচ্ছি। তো সেটা কিন্তু হচ্ছে নন এথিক্যাল ইস্যু। তো সেটা তুমি কত পার্সেন্ট পর্যন্ত অন্যর কাছ থেকে নিতে পারো তারও রুলস রেগুলেশন আছে। সেটা পরের দিকে আমি বলছি। হুম? তো তাহলে বুঝতে পারছো প্লাগারিজম মানে হচ্ছে যে আইডিয়াস, ওয়ার্ডস অর রেজাল্ট যদি আমরা উইথআউট প্রপার সাইটেশন যদি কনসিডার করি উইথ সার্টেন লিমিট, তখন তাকে বলা হচ্ছে প্লাগারিজম। এবার কি ধরনের হতে পারে দেখো প্লাগারিজম? ডাইরেক্ট কপি অফ টেক্সট, ডেফিনিশন অর প্রুফস। মানে কোনো পেপার থেকে ডাইরেক্টলি কপি করে তুমি বসে দিচ্ছ কোনো কন্টেন্ট, কোনো রেজাল্ট, কোনো টার্মিনোলজিস, কোনো ডায়াগ্রাম ইত্যাদি। সেটা হতে পারে। বলছে রিইউজিং সামওয়ানস অ্যালগরিদম অর কোড উইথআউট অ্যাকনলেজমেন্ট। মানে কেউ হয়তো ধরো তোমার কোনো মেথডস ইউজ করেছে কিছু ক্যালকুলেশন করার জন্য, সেগুলোকে তুমি ইউজ করে ফেলছো সেটাকে না বলে, মানে সাইড না করে। ঠিক আছে? তো সেটাও হচ্ছে মানে এখানে দেখো মেথডস, প্রথমের কেসটা হচ্ছে কপি পেস্ট, সেটা কিন্তু ম্যাক্সিমাম লোকজন করে। সেকেন্ড এরটা হচ্ছে যে কোনো মেথডকে তুমি যদি ব্যবহার করো, যে কোন প্রসেসে তুমি হিমোগ্লোবিন মেজার করছো, কোন প্রসেসে তুমি ব্লাড কালেকশন করছো, এই সমস্তগুলো তো মেথড বলে। তো সেইগুলোকে অন্যরা মনে করো কোনো খুব সফিস্টিকেটেড মেথড ইউজ করেছে, নট নেসেসারিলি ফর কালেক্টিং দ্য ব্লাডস, ফর আদার পারপাসেস অলসো। সো যে মেথড ইউজ করা আছে সেটাকেও যদি তুমি না অ্যাকনলেজ করো। আর তারপরে বলছে সেলফ প্লাগারিজম। সেলফ প্লাগারিজম মানে মনে করো তুমি একটা গবেষণা করেছো, সেটার জন্য একটা পেপার লিখেছো এবং সেই পেপারটা পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে? এবার তুমি কি করলে যে ওই পেপারটারই মনে করো অনেকটা পোর্শন, মনে করো 60% ওই পেপার থেকে নিলে, আর একটু জুড়ে দিলে, দিয়ে আরেকটা পেপার বানালে। তো তাকে বলা হচ্ছে তুমি এখানে কি হচ্ছে অন্যের পেপার থেকে তুমি কপি করছো না, নিজের পেপার থেকেই কপি করছো। সেই জন্য তাকে বলা হচ্ছে সেলফ প্লাগারিজম। তো এটাও কিন্তু তোমার হ্যাঁ এথিক্যাল ইস্যু না। সেলফ প্লাগারিজমের একটা লিমিট আছে যে হয়তো 10% বা 15% যদি নাও সেই পর্যন্ত কনসিডার করে, কিন্তু তার বেশি কনসিডার করা হয় না। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ টাইপস অফ প্লাগারিজম। মানে ফার্স্ট হচ্ছে কপি পেস্ট, এটা প্রচুর লোকজন করে ফেলে, হ্যাঁ? যারা প্রথম রিসার্চ করতে যায় কপি পেস্ট করে দেয়। আচ্ছা, তার ক্ষতিকারক দিক কি হচ্ছে, ইমপ্যাক্ট কি হয়? বলছে প্লাগারিজম ভায়োলেটস ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড একাডেমিক অনেস্টি। ঠিক আছে? মানে এটা তো বুঝতেই পারছো ডিসঅনেস্ট কাজ হচ্ছে, কারো কাছ থেকে কপি পেস্ট করে তুমি বলছো যে এটাই আমার প্রজেক্ট বা এটাই আমার রিসার্চ। তো সেটা হচ্ছে ডিসঅনেস্টি থাকছে। তো ভায়োলেটস দ্য একাডেমিক অনেস্টি বলছি। আর আরেকটা হচ্ছে ভায়োলেটস দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে তোমার গবেষণা লব্ধ যে সম্পদ, মানে গবেষণা করে যে তুমি জিনিসটা পাচ্ছ সেই সেটা কি হতে পারে? একটা
থিওরেম হতে পারে, একটা তোমার নিউ প্রোডাক্ট হতে পারে। তো যাই হোক, তুমি গবেষণা করে যে জিনিসটা তোমার আবিষ্কার হলো, সেটাকেই বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এবং সেটা তোমার অধিকারে থাকাটাকেই বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তো সেটা তোমার কি হচ্ছে যে তোমার পেপার কেউ কপি-টপি করে ফেলছে, তার মানে কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে তুমি ভায়োলেট করে ফেলছো বা কপি করে ফেলছো। তো প্লাগরিজম এর আরো কিছু আছে, আমি পরের দিকে বলার চেষ্টা করছি। মানে কি, কি হতে পারে? যদি প্লাগরিজম বেশি করে ফেলো তাহলে কি পানিশমেন্ট পেতে পারে? এই সমস্ত নিয়ম কানুন আছে। এবার দেখো বলছে রিস্ক অফ ফেব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন পেপারস। তো আগেই আমরা বলেছি, সেটা আরেকটা একসাথে বলা আছে। ফ্যাব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন অফ ডেটা অ্যামাউন্টস টু ফ্রড অ্যান্ড চিটিং। বুঝতে পারছো? মানে এটাকে ফ্রড কেস বা চিটিং করা বলা হয়। তো সবাই আমরা জানি যে ডেটা নেই, আমরা বললাম হ্যাঁ এই ডেটা আছে, বা আমরা ডেটাকে ম্যানিপুলেট করে বলে দিচ্ছি। সো অবভিয়াসলি দিস আর দ্য ডিসঅনেস্ট থিং অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ফ্রড থিং অর চিটিং। তাই না? আমরা বলি না চিটিং করছে ইত্যাদি ইত্যাদি। তাই researcher who read such type of research paper waste their time when they try to follow up it। মানে এবার তুমি ধরো ফার্স্ট ডেটা টেটা দিয়ে পেপার টেপার করে ফেললে, পরে যারা ওই পেপারটাকে পড়বে, পড়ে পড়ে তাদের কি হচ্ছে, পুরো টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, বা তারা হয়তো মিসলিড হয়ে যাবে, বা ভুল ডিরেকশনে যাবে। মানে ভুল পেপার, তাই না? ভুল পেপার পড়ে সে ভাবছে যে হ্যাঁ এটা তো ঠিক আছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো সেই ধরনের একটা ইম্প্যাক্ট খারাপ আসে। তারপরে থার্ড প্যারাগ্রাফে বলছে দেখো, এ রিসার্চার হু প্রসেসেস নিউ রিসার্চ বিলিভিং দিস পেপার অর ট্রাইজ টু ইউজ দিস কনক্লুশনস which are clearly not valid despairs when he or she finds out that the papers was fraudulent। তার মানে এটা তো ঘটনায় তুমি ওদের উপরে বিশ্বাস করে তুমি হয়তো তোমার গবেষণাকে কন্টিনিউ করছো। ঠিক আছে? সেই গবেষণাকে যদি কন্টিনিউ করো, করার পরে তোমার যে রেজাল্ট ইত্যাদিগুলো থাকবে, তার মধ্যেও তোমার কি হবে? আল্টিমেটলি সেই রং থিংস তোমার চলে আসবে। মানে একই জিনিসই আমরা বলছি আরকি। আল্টিমেটলি হচ্ছে যে আল্টিমেট যে পেপারগুলো ফলস ডেটা নিয়ে বা ম্যানিপুলেটিং ডেটা নিয়ে তৈরি হবে, সেটা একটা বিশাল পরিমাণে ক্ষতি করে দেবে। বুঝতে পেরেছো? মানে ভুল একটা কনক্লুশন করে দিবে, এই সমস্ত ব্যাপারগুলো দাঁড়ায় আরকি। সেটা হচ্ছে রিস্ক। এবার দেখো কথা বলছে যে ইজ ইট পসিবল টু আইডেন্টিফাই fraudulent পেপারস? মানে ফ্রড টাইপের ওই ধরনের পেপার আইডেন্টিফাই করা সম্ভব কিনা? তো বলছে যে ফেব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন আর নট ইমিডিয়েটলি কট অন সাবমিশন অফ এ রিসার্চ পেপার। তুমি যদি পেপার টেপারগুলো সাবমিট করে দাও, সেটা ইজিলি ধরা কিন্তু মুশকিল। মানে একটা গ্রামে তুমি হিমোগ্লোবিন মেজার করছো লোকজনের, সেই হিমোগ্লোবিনের ভ্যালু প্রত্যেকের সাথে যদি এক বেশি বেশি করে দাও, সেটা তো বোঝা মুশকিল, তাই না? মানে হিমোগ্লোবিন ধরো কারো ১০ আছে, সে ১১ বলল। কারো হয়তো ১৪ আছে, সে ১৫ বলল। এভাবে করে যদি ভ্যালু দাও, কারণ হিমোগ্লোবিন তো একটা রেঞ্জের মধ্যে থাকে। তো সেইটা যদি তুমি যোগ করে যাও, তাহলে এটা বোঝাটা মুশকিল হয়। বা যদি কমিয়ে দাও, সেটাও বোঝা মুশকিল হয়। তো বলছে when a research paper is submitted to a journal for publication, the anonymous referee, যাদেরকে রিভিউয়ার বলি আমরা, is not expected to repeat the entire experiment or redo the whole calculation। মানে ধরো আমরা একটা পেপার সাবমিট করে দিলাম, সাবমিট করার পর রিভিউয়ারের কাছে গেল, এবার রিভিউ সেগুলোকে চেক করে। এবার চেক করার সময় কি হয় যে তুমি মনে করো ওই গ্রামের যে হিমোগ্লোবিন সেগুলোকে সব এক করে যদি বেশি বেশি করে বসিয়ে দাও, তোমার ওই রিভিউয়ার তো অন্য জায়গায় থাকে, সে অন্য দেশের লোকও হয়। কিন্তু তোমার যে সুপারভাইজার, তোমার যে স্যার, সে তোমার টিচারই বুঝতে পারবে না যে তুমি ওই ডেটাগুলোকে ভুল দিছো কিনা। তো তার মানে কি হচ্ছে যে, যেকোনো রিভিউয়ারের ক্ষেত্রে বা যেকোনো টিচারের ক্ষেত্রে এটা বোঝা মুশকিল যে এই ডেটাগুলো রিয়েল না ম্যানিপুলেট করেছে। তো সেই জন্য এটা একটা ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দ্য ফলস ডেটা। তো সেই যে বলছে দ্য অ্যানোনিমাস রেফারিজ উইল নট রিপ্রোডিউস দ্য রিসার্চ টু ভ্যালিডেট ইট, or reference cannot investigate that such effort and no editors can give the reference that must have him। তো বেসিক্যালি কি হচ্ছে, আলটিমেটলি যখন রিসার্চ পেপার হিসেবে যাচ্ছে, তখন পুরো ধরো এক্সপেরিমেন্ট করে বার করাটা ওই রিভিউয়াররা তারা কিন্তু করে না। মানে যারা চেক করে যে পেপারটা ঠিক আছে না ভুল আছে, কিন্তু টোটাল এক্সপেরিমেন্টাল চেক করার তো একটা ডিফিকাল্ট, সেটা জেনারেলি করা হয় না। তো সেই জন্য এটা আইডেন্টিফাই করাটা টাফ, এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য কি হলো, তোমার ধরো ফালসিফিকেশন, ফেব্রিকেশন ডেটা নিয়ে যদি তুমি পেপার করো, পেপারটা হয়তো পাবলিশ হয়ে যেতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু কি হতে পারে, ওই পেপারটা ধরে কেউ যদি আবার ইন ডিটেলস ওই পেপারটা কি কি করেছো ধরে যদি আবার সে নিজে আবার এক্সপেরিমেন্ট করে, নিজে যদি আবার গবেষণা করে, তখন কিন্তু ধরা পড়ে যেতে পারে।
বুঝতে পারছো? সেখান থেকে যদি স্টাডি করা হয় তাহলে সেখান থেকে কিন্তু সেই যে ইন ডেপথ কেউ যদি আবার ওটা নিয়ে গবেষণা করে সে কিন্তু ইনভেন্ট করতে পারবে যে হ্যাঁ, ইট ইজ এ রং পেপার অর দে গিভস দ্য রং ইনফরমেশন ইন দ্য পেপার। এরপর দেখো বলা আছে প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়াবিলিটি ইন রিসার্চ। প্রাইভেসি বলে তো আমরা জানি, আর কি কনফিডেন্সিয়াল ব্যাপার সেটাও আগে বলছিলাম একটু। বলছে ইভেন ইন এ নন মেডিকেল ডিসিপ্লিনস researcher must protect the rights, identity, and information of individual, institution, or dataset. তো এবার ধরো যদি মানে বলছে মেডিকেল যদি হয় তাহলে তো হবে, তাছাড়াও বলছে যে নন মেডিকেল যদি আমাদের রিসার্চ এরিয়া হয় তাহলে বলছে রিসার্চার মাস্ট প্রোটেক্ট দ্য রাইটস, তাদের অধিকার থাকবে, তাদের আইডেন্টিটি অ্যান্ড ইনফরমেশন অফ ইন্ডিভিজুয়াল রিসার্চার অ্যান্ড দিস তাদের একটা তারা তাদের মতো করে কিন্তু প্রোটেক্ট যদি করতে চায় করতে পারে। মানে তুমি ধরো একটা রিসার্চ করেছো, তুমি তোমার ধরো নামটাকে পাবলিশ করতে পারো আবার নাও করতে পারো। সেটা ডিপেন্ডস করছে তোমার উপরে। তুমি সেটাকে কনফিডেন্সিয়াল রাখবে না তুমি ডিসক্লোজ করবে। বা কিংবা ধরো যে ডেটা নিয়ে তুমি কাজ করেছো সেটা কাউকে বলবে না বলবে না। এই সমস্ত ব্যাপারগুলো অ্যাজ এ হোল বলা হচ্ছে। তো প্রাইভেসির মধ্যে কি বলছে? প্রাইভেসি রিফার্স টু এ participants' right to control when, how, and to what extent personal information is shared. তার মানে ধরো আমার আমার যে পার্সোনাল ইনফরমেশন আমি কতটা পরিমাণে কোথায় কখন বলবো সেটা সেই যে অথার থাকে তার উপরেই নির্ভর করে। বলছে টু হোয়াট এক্সটেন্ট পার্সোনাল ইনফরমেশন ইজ শেয়ার, মানে আমার নিজস্ব যে পরিচিতি সেটা কত পোর্শনটা কত পার্ট বা কত পার্সেন্টেজ আমি অন্যদেরকে বলবো। ঠিক আছে? মানে অনেক সময় দেখবে আমাদের যে দেশে যে তোমার নিউক্লিয়ারের উপরে যে রিসার্চ হয়, পার্টিকুলারলি নিউক্লিয়ার ওয়েপেনের উপরে যে কাজ হয়, সেখানে যারা কাজ করে, যে সায়েন্টিস্টরা কাজ করে তাদের নাম ডিসক্লোজ করা হয় না। এটা একটা কনফিডেনশিয়াল রাখা হয়। কিংবা অনেক সময় দেখবে আমাদের এই যে সিবিআই, ইডির কথা সব আমরা শুনি। কিন্তু কখনো কি দেখেছো যে সিবিআই, ইডির ছবি মানে মুখটাকে খুব একটা দেখায়? দেখায় না। এক ঝলক দেখিয়ে দেখবে বন্ধ করে দিল। তো তারা কি থাকে? তাদের একটা রেস্ট্রিকশন থাকে যে আমাদেরকে পাবলিকদের কাছে আমাদেরকে ডিসক্লোজ করবে না। যারা খুব নামকরা ধরো সিবিআই অফিসার হয়, ডিরেক্টর লেভেলে হয়, তাদের নামটা মাঝে, মাঝে আমরা শুনি। কিন্তু তার পরের লেভেলে যে অফিসারগুলো থাকে তাদের নাম আমরা মানে শুনি না। কারণ তারা ওইটাকে মেইনটেইন করে যে আমাদের নাম প্রকাশ করবে না বা আমাদেরকে খুব একটা সবার সামনে দেখাবে না। ঠিক আছে? তো ওই ধরনের ব্যাপারটা হচ্ছে প্রাইভেসি। কে কতটা অ্যালাউ করবে না করবে সেটা তার উপরেই ডিপেন্ড করে। অটোনমিতে বলছে দেখো অটোনমি মিনস ইন্ডিভিজুয়ালস হ্যাভ দ্য ফ্রিডম টু মেক ইনফর্মড ডিসিশন। মানে যে ধরো ইনভেন্ট করছে তাকে ইন্ডিভিজুয়াল বলছে, প্রত্যেকেই তাদের একটা স্বাধীনতা থাকবে যে যে ইনফরমেশনটা বা যে ডিসিশনটা নেওয়া হচ্ছে সেটা জানানোর জন্য। যে সাচ অ্যাজ ওয়েদার টু পার্টিসিপেট ইন রিসার্চ। ঠিক আছে? মানে আমি ধরো একটা কোনো রিসার্চে আমি পার্টিসিপেট করবো কি করবো না, যে ডিসিশনটা নেওয়া হবে সেই ডিসিশনে আমি পার্টিসিপেট করবো কি করবো না সেটা তার পুরোপুরি নিজের উপরে ডিপেন্ড করে। মানে তার উপরে ফ্রিডম থাকে বেসিক্যালি। বলছে ইনফর্ম কনসেন্ট ইজ এ কোর এলিমেন্ট অফ অটোনমি। ঠিক আছে? মানে তুমি ধরো যে বা কোনো একটা কাজ করার সময় একটা কনসেন্ট নেওয়া, মানে এরকমই যদি হয়, ধরো তোমাদের রিসার্চ গ্রুপের মধ্যে এমন একটা এক্সপেরিমেন্ট করছো, একটা ওষুধ আবিষ্কার করছো, একটা ড্রাগ ইনভেন্ট করা হচ্ছে, সেটা কারোর উপরে তুমি অ্যাপ্লাই করতে চাইছো। ওই ল্যাবে যারা আছে তাদেরই কারোর উপরে অ্যাপ্লাই করতে চাইছো। তো সেখানে কি থাকবে? তার একটা কনসেন্ট থাকবে, তার একটা মতামত থাকবে। তো সেই মতামত দেওয়ার একটা ফ্রিডম কিন্তু সবার থাকতে হবে। সেটাকেই অটোনমির কথা বলছে আরকি। এবার দেখো কনফিডেন্সিয়াবিলিটি, সেটা হচ্ছে কি? মানে কনফিডেন্সিয়ালিটি মিনস প্রোটেক্টিং ইনফরমেশন শেয়ার্ড বাই পার্টিসিপেন্টস অ্যান্ড এনশিওরিং ইট ইজ নট ডিসক্লোজড উইথাউট পারমিশন। মানে কনফিডেন্স যেন থাকে, জিনিসটা যেন পাবলিক মানে অন্য লোকের কাছে যেন না শেয়ার হয়ে যায়, অন্য লোক যেন না জানতে পারে। তাই বলছে কনফিডেন্সিয়ালিটি মিনস প্রোটেক্টিং ইনফরমেশন শেয়ার্ড বাই পার্টিসিপেন্টস অ্যান্ড এনশিওরিং ইট ইজ নট ডিসক্লোজড উইথাউট পারমিশন। ঠিক আছে? মানে অনেক সময় কি থাকে? গবেষণা থাকে যেটা কনফিডেন্সিয়াল গবেষণা থাকে, অন্য কাউকে বলা হয় না। তো সেটা হচ্ছে যে গ্রুপের যারা আছে তাদের যদি না পারমিশন, সবার পারমিশন না নিয়ে সেটা ডিসক্লোজ করাটা দরকার হয় না। যেমন ধরো আমাদের যেমন ডিফেন্স আছে, আর্মিতে যারা কাজ করে, বা ধরো ওই নিউক্লিয়ার টাইপের যারা রিসার্চ করে, এরকম অনেক আছে না কনফিডেন্সিয়াল। তো সেগুলো কিন্তু জেনারেলি দেখবে, যেটা আমি বলছিলাম যে ইসরো, ডিআরডিও এদের কিন্তু গবেষণা কিন্তু ইয়ে করা হয় না, মানে পাবলিশ করা হয় না।
তো পারমিশনটা কে দেবে? যদি ইসরো, ডিআরডিও হয় তাদের ক্ষেত্রে তাদের যে ইনস্টিটিউট থাকে, তাদের যে হেড, সেই হেডের পারমিশন চায়, গভর্নমেন্টের পারমিশন চায়। তো সেইগুলোকে বলা হচ্ছে কনফিডেনশিয়ালিটি। যেমন এক্সাম্পল এর মধ্যে এখানে বলা আছে যে কিপিং সার্ভে রেসপন্সেস লকড অ্যান্ড এনক্রিপ্টেড। যে সার্ভে যে ডেটা আমরা যদি কালেকশন করে থাকি সেগুলো লক করা যেন থাকে, যাতে না কেউ পড়তে পারে। রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু রিসার্চ ফাইল। তুমি যে ধরো মানে এক্সপেরিমেন্ট করছো, করে যে ডেটাগুলো তৈরি করা হচ্ছে, করে সেই ডেটাগুলো তোমার কম্পিউটারে মনে করো আছে। সেম কম্পিউটার মনে করো অন্য বন্ধুরা ইউজ করে, তো হতে পারে যে তোমার ডেটাটা অন্য বন্ধু দেখে নিল। একই কম্পিউটার যদি মাল্টিপল যদি বন্ধুরা কাজ করে, তাহলে একজনের ডেটা তো অন্যজন দেখতে পারে, সেই জন্য সেখানে ফাইলের উপরে একটা প্রোটেকশন দেওয়া যায়, মানে ফাইলের উপরে পাসওয়ার্ড দেওয়া যায়, তাহলে অনেকে দেখতে পাবে না। তো সেটাকেই বলা হচ্ছে রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু রিসার্চ ফাইল, নট রিভিলড আইডেন্টিটিস ইন পাবলিকেশন। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার কনফিডেন্সিয়ালের ব্যাপার, মানে একটা গোপনীয়তা রাখা, এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে অ্যানিমিটি বলছে, অ্যানিমিটি মিনস দ্যাট দ্য আইডেন্টিটি অফ পার্টিসিপেন্টস ক্যান নট বি লিঙ্কড টু দ্য ডেটা অ্যাট অল, ইভেন বাই দ্য রিসার্চার্স। তার এক্সাম্পল বলছে জিম অ্যানাটমি অনলাইন সার্ভে হোয়ার নো আইডেন্টিফাইং ডিটেলস আর কালেক্টেড। তো এখানেও তাই থাকে, এখানে কিন্তু যারা ধরো আমাদের আহ, মানে হয়, যারা ধরো ব্লাড কালেকশন করতে যাচ্ছ, যারা পার্টিসিপেন্ট থাকে, যাদের তুমি কালেকশন করছো, তো তাদের ধরো বলছে নো আইডেন্টিফাইং ডিটেলস আর কালেক্টেড, মানে তাদের যে আইডেন্টিফাই করার জন্য যত ইনফরমেশন আমরা কালেক্ট করছি না। এবার বলছে এথিক্যাল হ্যান্ডেলিং অফ সেন্সিটিভ ডেটা। যদি ডেটা যদি আমাদের সেন্সিটিভ হয়, তাহলে সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। বলছে যে স্টোর ডেটা সিকিউরলি, মানে ডেটাকে সিকিউরলি আমরা রাখবো, বলছে ইউজিং পাসওয়ার্ড, এনক্রিপশন, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইত্যাদি করে আমাদেরকে ডেটাগুলোকে সিকিউর করতে হয়, তাই না? ওই যে সেন্সিটিভ ডেটা যদি হয়, সেগুলো খুব সিরিয়াসলি রাখতে হবে আমাদের। বলছে রিমুভ আইডেন্টিফাইং ইনফরমেশন বিফোর অ্যানালিসিস। বলছে যে সমস্ত ধরো আইডেন্টিফাই করে ফেলবে, মনে করো তুমি ডেটা কালেকশন করেছো, এবার মনে করো একটা ফাইলে ডেটাগুলো লেখা আছে এবং তুমি উপরে মনে করো বড় বড় করে হেডিং করে লিখে দিলে যে এই ডেটাটা এই পারপাসে কালেকশন করা হচ্ছে, অমুক জায়গা থেকে কালেকশন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যদি লিখে নাও, তাহলে লোকজন কি হবে, ওই ফাইলটা ওপেন করে সহজে বুঝে নেবে যে এই ডেটাটা অমুক জায়গা থেকে কালেকশন করা হয়েছে, এই ডেটাটা এই পারপাসে কালেকশন করা হয়েছে। তাই বলছে যে রিমুভ আইডেন্টিফাইং ইনফরমেশন, তার মানে ওই ধরনের লেখা না রাখাই ভালো। মানে এমন কিছু জিনিস তুমি ফাইলের মধ্যে রাখবে না যে ফাইলটা দেখে সহজে বুঝে নেবে যে এটা এই পারপাসে করা হচ্ছে। তাহলে কি হলো, মনে করো একটা ডেটা তুমি পাচ্ছ ঠিকই, কিন্তু সেই ডেটাটা কোথাকার কি পারপাসে কিছুই যেন বোঝা না যায় সহজে। সেটা একটা টেকনিক টু মেনটেন দ্য সেন্সিটিভ ডেটা। থার্ডে বলা আছে দেখো, ইউজ ডেটা অনলি ফর দ্য পারপাস ফর হুইচ কনসেন্ট ওয়াজ গিভেন। তো এটা একটু ডিফারেন্ট টাইপের, বলছে যে যে পারপাসে আমরা ডেটা কালেকশন করেছি সেই পারপাসের একটা কনসেন্ট আমাদের চাই, ডেটা ইউজ করার সময় তাদের একটা মানে মতামত নিয়ে আমাদের কাজ করতে হবে। বলছে যে ডিস্ট্রয় ডেটা রেসপন্সিবিলিটি আফটার প্রজেক্ট কমপ্লিশন, তার মানে যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে তখন আর ডেটাকে, যেহেতু সেন্সিটিভ ডেটা, সেগুলোকে আমরা রাখবো না, এরকম ব্যাপার। লাস্টে বলছে ফলো ইনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল গাইডলাইন্স। সেটা অবভিয়াসলি আমাদের ডেটা যেগুলো আমাদের থাকে সেগুলো যেন যা গভর্নমেন্টের হোক, ইনস্টিটিউটের হোক, যাদের যা গাইডলাইন থাকবে সেগুলোকে আমরা মেনটেন করব। এইবার ধরো লাস্টে আমাদের হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো শর্ট করে বলা, যে এথিক্যাল রিসার্চ ইজ বিল্ড অনেস্টি, তাই না? অনেস্টি কথাটা ইম্পর্টেন্ট, বারবারই আমাদের কথায় মনে হয়েছে। রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপেক্ট অল individual and scientific knowledge. Avoiding misconduct such as falsification, fabrication, plagiarisms, and unethical publishing ensures credibility while protecting privacy and confidentiality, sustain trust between the researcher and the society. তার মানে দেখো, আমরা যদি মিসকন্ডাক্ট যদি অ্যাভয়েড করে ফেলি, ফলসিফিকেশন, ফেব্রিকেশন, প্লাগরিজম, তাহলে হচ্ছে কি আমাদের যে গবেষণা সেটার উপরে লোকজনের একটা ভরসা থাকবে এবং সেটা ধরো আমাদের সোসাইটির কাজে লাগতে পারে। ঠিক আছে? তাহলে একটু থামো।
হ্যাঁ, যাক এই পর্যন্ত আমরা বললাম। এবার যদি কারো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করো। কারো কি কিছু জিজ্ঞাসা আছে? হ্যালো স্যার, বলো। বলছি স্যার, ধরুন কোনো পেপারে এরকম কোনো পিকচার বা কোনো ছবি আছে, তো সেটাকে সেই জিনিসটাকে ডাইরেক্ট কপি করা যাবে না, তো সেই রকম ধাঁচে যদি আমি আলাদাভাবে কোনো রকম তৈরি করে যদি আমার পেপারে ইনক্লুড করি, ওই তো তাহলে কারো কি কপি কপি কারো আইডিয়া কপি হয়ে যাচ্ছে তাহলে। আচ্ছা আচ্ছা। তুমি যদি পুরোটাই যদি কপি করো, ছবিটা হুম। যদি নাও, এবার দেখো যে ছবিটা তুমি নিতেই পারো, অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা তুমি নিতেই পারো, ঠিক আছে? কিন্তু সেটাই যদি তোমার গবেষণার জন্য মেন বিষয় না হয়, ঠিক আছে? মানে আচ্ছা, গবেষণা করতে গেলে তো তোমার তো কিছু নিউ কন্ট্রিবিউশন থাকবে, একদম। তাই না? এই গবেষণা জিনিসটা কিন্তু কি রিভিউ লেখা বা বুক চ্যাপ্টার এরকম দুটো ক্ষেত্রেই সেম জিনিস তো, তাহলে মানে আমি নিতে পারবো না তো? না, দুটো ব্যাপার আছে। একটা গবেষণা পেপার হিসেবে পাবলিশ করা, জার্নালে পাবলিশ করা একটা দিক, আর আচ্ছা। একটা হচ্ছে রিভিউ পেপার একটা দিক, আর একটা বুক চ্যাপ্টার আর একটা দিক। তুমি যখন রিভিউ পেপার বলছো, তখন তো তুমি কি করছো, যা যা গবেষণা হয়েছে সেইগুলোকেই তুমি তো লিখে একটা রিভিউ পেপার বানাচ্ছ। মানে অনেকের কাজ টাজ নিয়ে ওই টপিকের উপরে যত রিসার্চ হয়েছে সেটা তুমি হাইলাইট করছো, সেটা হচ্ছে রিভিউ পেপার। ঠিক আছে? রিভিউ পেপার মানে লোকে ধরেই নেবে যে ইউ আর টেকিং দ্য হেল্প অর ইউ আর কালেক্টিং দ্য ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট পেপার্স, নিয়ে তুমি একটা রিভিউ পেপার করছো। সেইখানে তুমি যদি ওই ছবিটাই যদি বসিয়ে দাও, ওই ডায়াগ্রামটা যদি তুমি ইউজ করো, তাহলে কি করতে হয়, সেটার নিয়ম হচ্ছে যে তার কাছ থেকে, যে অথরের কাছ থেকে পারমিশন নিতে হয়, ঠিক আছে? আচ্ছা যে আই এম টেকিং দ্য your permission to use the that particular figure in my review work or in my chapter, book chapter, সেটা করলে এবং তাকে রেফারেন্সে দিয়ে দেবে। ঠিক আছে? রেফারেন্সে অনেকে ভাবে কি রেফারেন্সে দিলেই তো হলো, কিন্তু হুম ফিগারটা তার প্রপার্টি, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওইটাকে তুমি উইথাউট এনি পারমিশন ইউ ক্যান নট ইউজ, ঠিক আছে? কিন্তু তুমি যদি মনে করো রিসার্চ পেপার করতে চাও, ফ্রেশ গবেষণা, মানে রিভিউ পেপার, আমরা বুঝতে পারছো, রিভিউ পেপার মানে ধরে নেওয়া হচ্ছে যে বিভিন্ন পেপার পাবলিশ হয়ে গেছে, সেগুলো তুমি সামারাইজ করে একটা লিখছো, সেখান থেকে তুমি সার্টেন কনক্লুশন করবে, সেটা হচ্ছে রিভিউ পেপার, সেখানে অসুবিধা নেই। কিন্তু যদি তুমি নিজের নতুন পেপার হিসাবে যদি বার করতে চাও, নিউ রিসার্চ, তাহলে ওই ছবিটাই যদি তোমার গবেষণার মেন বিষয়বস্তু হয়, যে ওই ছবিটাকে নতুন করে আঁকলে, নিয়ে ওই পেপারে যা যা করেছে সেই জিনিসগুলোকে তুমি সেভাবে করলে কিংবা চেঞ্জ করে করলে, সেটা করা যাবে না। হুম, সেটা ওকে হচ্ছে স্যার। আর আনএথিক্যাল হয়ে যাচ্ছে। আর স্যার বুক চ্যাপ্টারের ব্যাপারটা একটু বলে দিন। আর বুক চ্যাপ্টারের ক্ষেত্রেও সেটা যদি তুমি অ্যাজ ইট ইজ ছবি নাও বা সিমিলার যদি ড্র করো, সিমিলার ড্র হুম। করা সেই ছবি নাও মানে একই জিনিস দাঁড়াচ্ছে। আচ্ছা সেটাতেও প্রপার পারমিশন নিতে হয়। যেমন আমি ধরো অনেকগুলোই আমি বই এডিট করেছি, স্প্রিঙ্গারে, বেলসগারে পাবলিশ হয়েছে। হুম। তাতে ওইরকম তাদের ইনস্ট্রাকশনে থাকে যে যদি তুমি কোনো মানে কপিরাইট, সরি, মানে যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়, তাহলে সেখান থেকে পারমিশন নেবে। তার মধ্যে জেনারেলি তোমার ডায়াগ্রাম, জুলজিতে ধরো ডায়াগ্রাম অনেক থাকে। তুমি জুলজি তো তুমি, হ্যাঁ স্যার, জুলজি। হ্যাঁ, জুলজি ধর প্রচুর ডায়াগ্রাম থাকে, তাই না? খুব রেয়ার ক্যামেরা দিয়ে ছবি টবি তোলা হয়, রেয়ার ফটো থাকে। একদম। সেগুলো তুমি বুক চ্যাপ্টারে অ্যাজ ইট ইজ ইউজ করতে পারবে বাই টেকিং দ্য পারমিশন অফ দ্য অথার অর পাবলিশার্স। যার কপিরাইট থাকে তার কাছ থেকে পারমিশন নিয়ে ইউজ করতে পারবে, সেখানে কোনো অসুবিধা নেই। এবং সেই যে পারমিশন লেটার যেটা, সেটা পাবলিশারকে দিতে হয়। মানে যে বই পাবলিশ করবে সেই পাবলিশারকে প্রডিউস করে যে আই হ্যাভ টেকেন দ্য পারমিশন টু ইউজ দিস পার্টিকুলার ফটো, পার্টিকুলার ইমেজ। সেখানে কিছু নেই। বুক চ্যাপ্টার মানে ইউজ জেনারেলি যে এক্সিস্টেন্স তারপরে হয়, সেখানে ওইরকম ব্যাপার। হুম, ওকে স্যার, থ্যাংক ইউ। তোমার ফিগার সিমিলারলি, সিমিলার থিং ইজ ভ্যালিড ফর টেবিল, মানে ডেটা আর কি। ওকে স্যার। কিন্তু এগুলো ধরো কি হয় এখন, এআই তে তোমার পুরো ইমেজও তোমার প্লাগারিজম চেক করে ফেলে, টেবিল তো চেক করেই। হ্যাঁ, এগুলো চেক করলে প্রথমেই তোমার দেখাবে যে সিমিলারিটি তোমার এত পার্সেন্ট আছে। সিমিলারিটি যদি হাই পার্সেন্টেজ থাকে, তাহলে বুক চ্যাপ্টার গুলো অ্যাকসেপ্ট করে না, এটা হচ্ছে ব্যাপার আর কি।
আচ্ছা। জেনারেলি বুক চ্যাপ্টারের রেস্ট্রিকশন বলে না, বাট জেনারেলি দ্য পাবলিশার অ্যাকসেপ্টিং সে 15% or 20%, ম্যাক্সিমাম 20% প্লাগারিজম। ওকে স্যার। Any other question from other student or research scholar? আচ্ছা, এই স্লাইডের একটু পরের দিকে ছিল তোমার ওই বলে কি বলে প্লাগারিজম বলে একটু ছিল ব্রিফ। তো আজকে একটা করছেন, আর একদিন ক্লাস নেব সেখানে তোমার ওই প্লাগারিজম আর হচ্ছে ওই রিসার্চ, সরি পাবলিকেশন এথিক্স আর একটু বলে দেবো একটা একটা ক্লাসে। স্যার আমি কালীপদ মাইতি বলছি। স্যার ভালোই শুনলাম, কিন্তু বলছি যে দু একটা প্ল্যাগারিজম সফটওয়্যার যদি ছেলেরা ফ্রিতে যে পাবে, ধরুন কলেজে তো প্ল্যাগারিজম সফটওয়্যার থাকে না, সাধারণত কম থাকে, ছেলেরা তাহলে চেক করার ক্ষেত্রে। যারা যারা ধরো প্লাগারিজমের এক্সপার্ট, হুম তারা বলছে যে ফ্রিতে যে প্লাগারিজম সফটওয়্যার গুলো পাওয়া যায়, হুম হ্যাঁ, বলছে ডু নট ইউজ দ্যাট ফ্রি সফটওয়্যার। একদম আর একদম কারণ তাই। হচ্ছে বলছে যে হোয়াট ইজ দ্য প্রবলেমস, বলছে যদি তুমি ফ্রি সফটওয়্যার গুলো যদি করো, তাহলে হুম তুমি কি করছো, তাদের সাইডে তুমি পেপারটা সাবমিট করছো ফর হ্যাঁ প্লাগারিজম চেকিং। হুম সাইডে সাবমিট করার পরে ওই ডকুমেন্টটা ওদের সাইডে থেকে যায়, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এবার তুমি হ্যাঁ যখন সেম পেপার অন্য সফটওয়্যারের কাছ থেকে যদি চেক করো, অন্য জায়গা থেকে যদি চেক করো, বা অন্য সময়ে যদি চেক করো ওই সেম সফটওয়্যার দিয়ে, তখন দেখা যাবে যে ওই পেপারটা অলরেডি অ্যাভেলেবেল, ঠিক আচ্ছা আছে? আচ্ছা তার মানে আচ্ছা তোমার, মানে যদি ডিফারেন্ট সফটওয়্যার হয় তাহলে তো অবশ্যই দেখে দেবে যে হুম ওইগুলো তোমার ইয়ে দেখাবে, মানে অল দ্য এলিমেন্ট ডকুমেন্টস আর অ্যাভেলেবল ইন দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, মানে তাদের ওই সফটওয়্যারের যে ওয়েবসাইট সেখানে পাওয়া যাবে। এটা হুম একটা দিক। আর একটা দিক বলা হয় যে যারা ফ্রি সফটওয়্যার তাদের কি হচ্ছে, লাইসেন্স সেরকম থাকে না, তাই তো ফ্রিতে দিতে পারে। তো তারা কি করে, সমস্ত সার্ভারে ঢুকতে পারে না ফর চেকিং দ্য হুম প্লাগরিজম। মনে করো তুমি ধরো পেপার একটা করেছো, করে তুমি জার্নালে সাবমিট করছো এন্ড ইউ আর টেস্টিং দ্য প্লাগরিজম। এবার মনে করো দেখা গেল ওই সফটওয়্যারটা স্প্রিঙ্গারে যে ডেটাবেস আছে সেখানে এন্ট্রি করতে পারছে না, ঢুকতে পারছে না। তার মানে হুম স্প্রিঙ্গারে যে জার্নালে পেপার যদি সিমিলার কাজ যদি পাবলিশ হয়ে থাকে, সেটাকে ও ডিটেক্ট করতে পারছে না। হুম হুম, এবার ডিটেক্ট করতে যদি না পারে, তাহলে তোমার পেপারকে সার্টিফাই করবে যে তোমার পেপার প্লাগারিজম নেই বেশি, ঠিক আছে? মানে একটাই আচ্ছা আচ্ছা রিজনে তো ঢুকতেই পারলো না, অতএব কি হুম বলবে যে, তোমার রিপোর্টটাই ভালো বলবে। এবার তুমি যখন ওই জার্নালগুলোতে সাবমিট করবে, তখন ওই জার্নালে যে সফটওয়্যার, যেমন আইথেন্টিকেট বলো বা টার্নিটিন বলো, যদিও সিমিলার, ডিল বিট এখন আছে, হ্যাঁ, তো এই সফটওয়্যারগুলো হচ্ছে হাই স্ট্যান্ডার্ড সফটওয়্যার। ওরা কি করে, ওরা কিন্তু সমস্ত জায়গায় ওদের পারমিশন আছে, লাইসেন্স আছে বলে পারমিশন আছে, ওরা সমস্ত ডেটাবেসে ঢুকে তোমার পেপারটাকে চেক করবে। তখন দেখা যাবে আফটার সাবমিটিং ইউ ক্যান সি দ্যাট ইউর পেপার পার্সেন্টেজ অফ সিমিলারিটি ইজ হাই। তো সেটা ইয়ে করে, লিড করে বেসিক্যালি, হ্যাঁ। তো হুম সেই জন্য হচ্ছে দুটো দিক থাকছে, একটা মিসলিডিং ব্যাপার আর একটা হচ্ছে ডেঞ্জারাস ইস্যু, দ্যাট পেপার শুড বি স্টোর ইন দেয়ার ডেটাবেস। এবার ওই ওদের সফটওয়্যারে যদি দেখো যে পেপারটাকে ডিলিট করার অপশন থাকছে, তাহলে অবশ্যই ডিলিট করে দেবে, তাহলে প্রবলেমটা থাকছে না। কিন্তু হুম ওদের অনেক সময় ডিলিট করার অপশন থাকে না, মানে তুমি সাবমিট করলে প্লাগারিজমের জন্য ওটা ওদের ডেটাবেসে থেকে যায়। এবার যদি ওই ডেটাবেস থেকে ডিলিট করে দিতে পারো, তাহলে হুম যখন তুমি পরে চেক করবে তখন ওই পেপারটা ধরবে না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা এবার হচ্ছে যে, এবার এই প্লাগাজম সফটওয়্যার গুলো প্রচুর দাম, এটা একটা ব্যাপার। হুম আহ, তো সেটা জন্য আপাতত ফ্রিতে কাজ চালাতে পারো, অসুবিধা নেই, কিন্তু সেগুলো ইউজ করবে যাতে তোমার ডিলিট করা যায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, মানে ঠিক মোটামুটি আছে স্যার। একটা আইডিয়া পাবে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে কতটা গন্ডগোল হচ্ছে না হচ্ছে, এই আইডিয়া একটা পাওয়া যায় আর কি। হুম ঠিক আছে স্যার, আজকে অনেকটাই শুনলাম। হুম, তোমাদের স্টুডেন্টরা জয়েন করেছে না? আমাদের স্টুডেন্টরা স্যার দু একজন জয়েন করেছে, বাকিরা জয়েন করতে পারেনি, তারা ১০-১২ বার মানে ধরুন হ্যাঁ, ওই ২০ তো মিনিটের মধ্যে 100 পার হয়ে গেছে। আমি তো ১০০ হিসাবে, পার হয়ে গেছে। হ্যাঁ আমি হিসাবে ভেবেছিলাম যে তোমার ওই জুলজির ম্যাডাম বলেছিলেন সেই জন্যই ক্লাসটা নেওয়া হচ্ছে। হুম তো হ্যাঁ, সেখানে ভেবেছিলাম ওদের 55 মতো বা 60 মতো স্টুডেন্ট হবে। হুম আর আমাদের কলেজের ধরো কত, কোনো কলেজে তো ৪ জন, ৫ জন, ৮ জন, তোমাদের কলেজে কতজন? এরকম হবে, অতএব কুলিয়ে যাবে, ১০০ মধ্যে হয়ে যাবে, সেটা আমার গেস ছিল। আমাদের কলেজে ২২ জন স্টুডেন্ট স্যার, আর তোমাদের ২২ জন ২২, ২৩ জন।
হ্যাঁ, 23 বেলদা জন। কলেজে মনে হয় বেলদা কলেজে ৪ জন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। গড়বেতারও কতজন বললো যেন ৭-৮ জন। এরকম করে আমি ভেবেছিলাম টোটাল হয়তো 40 হয়তো হবে। কিন্তু তোমাদের যদি হুম। যাক এটা হয়নি। নেক্সট স্টেপে দেখা যাক। আচ্ছা, তো ২-১ জন বাদ দিয়ে বাকি ঢুকতে পারেনি। সব ১০০ পেরিয়ে গেছে। ওই এই তো এটা জন। তোমার স্ক্রিন থাকছে। আমার স্ক্রিন রেকর্ডিং আছে। আচ্ছা, হ্যাঁ? ওইটা আমি Google এতে কোথাও পাই। তাহলে সেই দিন আমরা এটা করব আরকি। ওই পাবলিকেশন এথিক্স সেটা ছোট মডিউল আরকি। আর তার সাথে প্লাগারিজম এর ব্যাপারটা একটু বলব। মানে হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইস্যুস ইন প্লাগারিজম। ঠিক আছে? তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ।